আন্দামান, যা এখন বহু ভারতীয়র কাছেই একটা ড্রিম ট্রাভেল ডেস্টিনেশন হলেও একসময় এটি ছিল ভারতের একটি কালো অধ্যায়। কারণ এটিই ছিল কালাপানি। বহু বিপ্লবী দেশপ্রেমীকে এখানে আনা হতো যাবজ্জীবন কারাবাস দেওয়ার জন্য। বহু অত্যাচার সহ্য করেছে তারা আমাদের ভারত মাকে স্বাধীন করার জন্য। তাই আজকে আন্দামান আমাদের কাছে একটা আনন্দ ভ্রমণের জায়গা হলেও ইতিহাসের সেই দগদগে ঘাটাকে এখনও বহন করে চলেছে আন্দামানের এই জায়গা। তাই আজকে আন্দামান ভ্রমণের প্রথম জায়গা হিসাবে আমরা চুজ করেছি সেলুলার জেল এবং রস আইল্যান্ডকে, যেখানে একদিকে রস আইল্যান্ডে ব্রিটিশরা গড়ে তুলেছিল বিলাসবহুল ক্লাব, চার্চ, ডান্স হল ইত্যাদি, সেখানেই এর থেকে অনতি দূরে অবস্থিত সেলুলার জেলের ছোট ছোট কালো ঘরে হাজারো স্বাধীনতা সংগ্রামী লড়াই করছিলেন ক্ষুধা, নির্যাতন আর মৃত্যুর সঙ্গে। এই দ্বীপে প্রকৃতি যেমন মুগ্ধ করে, তেমনই ইতিহাস তোমাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। আজ থেকে শুরু করছি আমাদের আন্দামান ব্লগ সিরিজ পর্ব 1 কালাপানির ইতিহাস, যেখানে তোমাদের দেখাবো কিভাবে এই দ্বীপ একই সঙ্গে স্বর্গ আর নরকের সাক্ষী। নমস্কার, এখন বাজছে রাত 1:40। অর্থাৎ চতুর্দিক নিস্তব্ধ, দেখতেই পাচ্ছ পেছনে কত ঘুটঘুটে অন্ধকার, সবাই এখন ঘুমিয়ে। কিন্তু আমরা ট্রাভেল উইথ সমী আর আমাদের পাগলামির তো শেষ নেই। এই রাত 1:45-র সময় আমরা ব্যাগপত্র গুছিয়ে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ইন্ডিগো 6E2106, যেটি সকাল 6টায় কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা হবে আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। পাইলট অ্যানাউন্স করে দিয়েছে উই আর রেডি ফর ল্যান্ডিং, আর বাইরের দৃশ্য কিন্তু সঙ্গে সঙ্গে বদলে গেছে। প্রায় 8টা নাগাদ প্লেন টাচডাউন করলো পোর্ট ব্লেয়ারে, আর তারপর ব্যাগ কালেক্ট করে আমরা এয়ারপোর্টের বাইরে এলাম। আমাদের আগে থেকে গাড়ি বুক করে রাখা আছে, সেটাকেই খোঁজার জন্য। আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়েছি। আমরা প্রথমে এখন যাচ্ছি আমাদের হোটেল NH রেজেন্সিতে। সেখানে আমরা জাস্ট খালি ব্যাগটা রাখবো, রেখে আমাদের আন্দামান ঘোরাঘুরির শুরু। আচ্ছা, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল NH রেজেন্সিতে। এখন এখানে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ এই লেনে গাড়ি দাঁড় করানো যাবে না, তাই আমরা কোনো রকমের ব্যাগটা রেখেই আমরা এখন এবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের ব্যাগ ড্রপ করা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি আবেরদিন জেটি। সেখান থেকে আমরা যাব রস আইল্যান্ড, বা যেটাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড। আমরা দাঁড়িয়ে আছি আবেরদিন জেটিতে। সামনে ওই জায়গাটাই হচ্ছে রস আইল্যান্ড। ওখানে যাতায়াতের জন্য ফেরির টিকিট 470 টাকা। তবে চাইলে এই রস আইল্যান্ডের সাথে কিন্তু নর্থ বে আইল্যান্ডও ঘুরে আসা যায়। তার জন্যে জনপ্রতি 870 টাকা করে টিকিট লাগে। নর্থ বে আইল্যান্ডে কিন্তু অ্যাকচুয়ালি স্কুবা ডাইভিং ছাড়া আর টুকটাক ওয়াটার অ্যাক্টিভিটি ছাড়া আর বিশেষ কিছু করার নেই। তবে স্কুবা ডাইভিংয়ের জন্য অনেক ভালো জায়গা হ্যাভলক, সেটা আমি পরে দেখাবো। তাই আমরা নর্থ বে আইল্যান্ড না গিয়ে শুধুমাত্র রস আইল্যান্ড ঘুরেই ফেরত আসবো। এখানে আর একটা কথা বলে রাখি, আগে কিন্তু এই রস আইল্যান্ড নর্থ বে আইল্যান্ডের সাথে ভাইপার আইল্যান্ডেও যাওয়া যেত, যার ইতিহাস বোধহয় এখানে সমস্ত আইল্যান্ডের মধ্যে প্রাচীনতম। কিন্তু 2014 সালে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়, যাতে অনেক প্যাসেঞ্জার মারা যায়। তারপর থেকে এই আইল্যান্ডে যাওয়া এখন আপাতত বন্ধ। ফিরে আসি আমাদের রস আইল্যান্ডের জার্নিতে। এখানে একটা বোটে মোট 10 জন যেতে পারে, তাই তোমার সাথে যদি 10 জন না থাকে, তোমাকে অন্য কারোর সাথে বোট শেয়ার করতে হবে। 2014 সালে সেই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে এখানে এখন যে কোনো ফেরিতে লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটরি। এই ফেরিটা খুব অল্প সময়ের মধ্যেই রস আইল্যান্ডে পৌঁছে যায়, আর রস আইল্যান্ডে তুমি ঘোরাঘুরি করার জন্যে সময় পাবে মোটামুটি 1.5 ঘন্টা মতো। এসে পৌঁছে গেছি আন্দামানের একটি অন্যতম ঐতিহাসিক স্থান রস আইল্যান্ড, যেটি বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড নামে পরিচিত।
দেখো ওখানে পেছনে লেখাও রয়েছে NSCB দ্বীপ। তো চলো এবার এই আইল্যান্ডের ভেতরে যাওয়া যাক, আইল্যান্ডটাকে এক্সপ্লোর করা যাক, আর তার সাথে ঘুরতে ঘুরতেই তোমাদেরকে বলবো এই আইল্যান্ডের ইতিহাসটা, অনেক ইন্টারেস্টিং ইতিহাস। চলো। কি সুন্দর! আইল্যান্ডে ঢোকার মুখেই দেখতে পাবে এরম প্রচুর হরিণ স্বাধীনভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে, আর তারা মানুষের সাথে ইন্টারঅ্যাক্টও করছে। তোমরা পুরো আইল্যান্ডটা পায়ে হেঁটেও ঘুরতে পারো, আবার দেখো এইখানে এই রকম ব্যাটারি গাড়ির জন্য টিকিট দেওয়া হয়, তারপরে এই রকম ব্যাটারির গাড়ি করেও কিন্তু তোমরা পুরো আইল্যান্ডটা ঘুরতে পারো। বেরিয়ে পড়েছি একটা টোটোর গাড়ি নিয়ে। মেনলি এখানে 6 জনে যাওয়া যায়, কিন্তু আমরা 4 জনে একটা পুরো গাড়ি করে নিয়েছি। तो सर गाड़ी से लेफ्ट साइड में देख लीजिए जो फर्स्ट वाला बिल्डिंग है, ये था पेंटिंग प्रेस, और उसका साइड में एक पावर हाउस था, और उसका पीछे एक छोटा सा स्विमिंग पूल था। ব্যাটারি গাড়ি করে যেতে যেতেই রাস্তার দুধারে দেখতে পেলাম তখনকার সময় ব্রিটিশদের চার্চ, ক্লাব, ডান্স রুম, পোস্ট অফিস ইত্যাদি আরও অনেক কিছু। 40-এর দশকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বায়ুসেনার আক্রমণে প্রথম এই আইল্যান্ড ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর তারপর 2004 সালের ভয়ঙ্কর সুনামিতে এই আইল্যান্ডের অর্ধেকের বেশি অংশ তলিয়ে যায় জলের তলায়। দাঁড়িয়ে আছি এই যে কি বলে এই জায়গাটাকে, এটা হচ্ছে রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডের একদম টপ পয়েন্টে। এখানে আমাদের 20 থেকে 25 মিনিট সময় দেওয়া হয়েছে। নিচে একটা লাইট হাউস আছে, সেটা দেখে আসার জন্যে। এখান থেকে দূরে ওদিকে দেখো সমুদ্রটা তো দেখা যাচ্ছে, দেখতে ভীষণ সুন্দরও লাগছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, এই ব্যাটারি গাড়ি যখন তোমাদের এখানে নামাবে তখন ব্যাটারি গাড়ির বুকিংয়ের টিকিটটা কিন্তু নিজের কাছে যত্নে রাখবে, ফেরার সময় ওটা আবার কাজে লাগে। ব্যাটারির গাড়ি যেখানে নামিয়ে দেয় অনেকে সেখান থেকেই আবার ফিরে চলে যায়, কিন্তু তার থেকে 5 মিনিট সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে কি জিনিস দেখা যায় সেটা একবার দেখো। দুর্দান্ত অপরূপ একটা ভিউ, মানে সত্যি বলতেই হয়, মানে ইংরেজরা যেখানে যেখানে নিজেদের বিলাসিতা করার জায়গা বানিয়েছে ভারতে, তাদের নজর ছিল সত্যি। আর মানে দেখো রস আইল্যান্ড বলতেই আমাদের মাথায় কি আসে যে ইংরেজদের হারানো ক্যাপিটাল একখানা, বাট সেখানে যে এত সুন্দর জায়গা আছে আমরা সবাই ভগ্নাবশেষ দেখেই ফেরত চলে যাই, বাট এইখানটা কতজনই আর দেখে। দারুণ লাগছে, ভাবতেই পারছি না এরকম সমুদ্রের সমুদ্রে দাঁড়িয়ে আছি, আর ঢেউগুলো আছড়ে পড়ছে, আর সিভিক বিউটির তো তুলনা নেই। তাও এটা জাস্ট রস আইল্যান্ড, মানে কি বলে যে খেলা তো সবে শুরু, খেলা সবে শুরু, এখনো অনেক কিছু বাকি আছে গুরু। একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। এরপর ব্যাটারির গাড়ি আমাদের যেখানে নামিয়েছিল সেখান থেকেই আবার একটি ব্যাটারির গাড়ি করে আমরা ফিরে এলাম স্টার্টিং পয়েন্টে। পিছনে আমরা ফেলে আসছি নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ বা রস আইল্যান্ড। রস আইল্যান্ড ছেড়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি এখন সামনে পোর্ট ব্লেয়ারের দিকে। ওই যে ঘুরে পোর্ট ব্লেয়ার দেখা যাচ্ছে। আমরা রস আইল্যান্ড থেকে ফেরত চলে এসেছি আবেরদিন জেটিতে। পরের গন্তব্য সেলুলার জেল। আচ্ছা, তোমাদের সবার সাথে পরিচয় করে দিই। এই যে ইনি হচ্ছেন গোপাল সাদাই, ইনি আন্দামানে আমাদের সমস্ত গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। ভীষণ হেল্পফুল মানুষ, খুবই হেল্পফুল। তোমরা যদি আন্দামানে কখনো আসো गाड़ी पर जो रिलेटेड टूर प्लान जो जोगाजोग करते पारो। हाँ ठीक है भैया, अभी हम लोग यहाँ से मरीना पार्क से निकलता है। हाँ। फिर हमें आपका सेलूर जेल का गेट का सामने में साइड में पार्किंग करा देगा आपका। हाँ। फिर आप जैसे गेट में पहुँचेगा तो आपको जो टिकट है ना वो देख के आप अंदर जा सकता है। हाँ। अंदर जाएगा तो वहाँ पे आपको गाइड करा रहेगा। हाँ। तो आप चाहे तो गाइड ले सकता है, नहीं तो खुद इंडिविजुअली घूमना है तो इंडिविजुअली घूम सकता है। हाँ। ठीक है, तो गाइड लेना है तो एक फैमिली को 200 रुपये चार्ज करता है। अच्छा। और वो एक फैमिली को लेके नहीं जाएगा। तो आपका 4-5 फैमिली इकट्ठा होएगा ना, तभी उनको 1000-1200 रुपये मिलेगा। तो आप जाके उधर वेट करिए, 5-10 मिनट वेट करेगा तो इकट्ठा हो जाएगा आदमी, तब आपको लेके जाएंगे। नहीं तो आपको इंडिविजुअल घूमना है तो इंडिविजुअल भी घूम सकता है। এসে পৌঁছেছি সেলুলার জেলে।
এখানে আমাদের জনপ্রতি 30 টাকা করে এন্ট্রি ফি লাগলো। একজন গাইড নিয়ে আমরা সেলুলার জেল ঘুরে দেখতে শুরু করলাম এবং চোখের সামনে ফুটে উঠল ইতিহাসের সেই কালো অধ্যায়, যেখানে আন্দামানের মতো স্বর্গের মতো সুন্দর জায়গাকে ব্রিটিশরা বানিয়ে ফেলেছিল নরকের মতো। প্রথমেই দেখলাম ফাঁসিঘর, যেখানে না জানি কত ভারত মায়ের কোল খালি করেছে ব্রিটিশাররা। সেলুলার জেলের প্রতিটি দেওয়াল, গরাদ এবং পুরনো গাছগুলো আজও তাদের সেই বুক চাপা কান্না নিজেদের সাথে বহন করে নিয়ে চলেছে। আর যাদের এখানে মৃত্যু হতো না, তাদের জীবন গড়ে তোলা হতো আরও দুর্বিষহ। দৈনিক কাজ হিসাবে তাদের কপালে যা বরাদ্দ থাকতো তা একদিনে শেষ করা কোনো মানুষের পক্ষে ছিল অসম্ভব। একটা কলুর বলদও একদিনে যতটা না তেল বার করতে পারে তার দ্বিগুণ থেকে 3 গুণ তেল বার করার কাজ দেওয়া হতো তাদেরকে। আর যখন সেই কাজ বিপ্লবীরা শেষ করতে পারতেন না, তাদের কপালে জুটত এক অমানবিক অত্যাচার। এই সব কিছু শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছিল আর চোখে জল চলে আসছিল। এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এই জেলের নাম সেলুলার জেল কেন, কারণ এই জেলের প্রত্যেকটা সেল আইডেন্টিক্যাল। তাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু সমান। চলো সেই রকমই একটি সেলের মধ্যে এবার আমরা প্রবেশ করে দেখব। ওপরে ওইটুকু একটু জানলা, এরকম একটা বদ্ধ এইটুকু ঘর। ভাবতে অবাক লাগে যে এখানে একজনকে বন্দি করে রাখা হতো, এবং যার সেলে ঢুকেছি কাকতালীয়ভাবে তিনি একজন বাঙালি, শচীন্দ্রনাথ সান্যাল। কে জানে কত বাঙালির কত রক্তক্ষয়ের ফলে আজ এই দেশ স্বাধীন হয়েছে। এই রকম সেলুলার জেলে প্রায় ছিল 696টি এবং এই সেলগুলি ছড়িয়ে ছিল টোটাল 7টা উইংয়ে। আর এই 7টা উইংয়ের মাঝখানে ছিল একটা সেন্ট্রাল টাওয়ার, যে সেন্ট্রাল টাওয়ার থেকে এই প্রত্যেকটা উইংয়ে নজরদারি করা ছিল খুবই সহজ। সেলুলার জেলের এই অলিন্দ দিয়ে হাঁটতে হাঁটতে চোখের সামনে ফুটে উঠছিল আন্দামানের সেই কালো দিনগুলোর কথা। কে জানে ভারত মার কত ভীর সন্তান এখানে বসে কেঁদেছে, ব্রিটিশদের অত্যাচার সহ্য করেছে। তাদের রক্তে সিক্ত হয়েছে সেলুলার জেলের ওয়াল, কারণ তাদের একটাই স্বপ্ন ছিল, একদিন গোটা ভারতের বুকে ইউনিয়ন জ্যাকের দম্ভ চূর্ণ করে সারা ভারত জুড়ে উড়বে ভারতের তেরঙ্গা। তাই আজ স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হলো ধর্মীয় এবং সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সেই তেরঙ্গার মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখা। আর সেলুলার জেলের কথা অসম্পূর্ণ থেকে যাবে বীর সাভারকারের কথা না বললে। এখানে কোনো কয়েদিকেই এক সেলে দীর্ঘদিন রাখা হতো না, এক্সেপ্ট বীর সাভারকার। এবং তার লেখা বই থেকেও জানা যায় তাকে রাখা হয়েছিল 3 তলার কোণের এই সেলে। সেলুলার জেলের 2nd ফ্লোরে দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে থামগুলো দেখছো, এই থামটা, ওই দিকের থামটা, এই থামটা, ওই থামটা, এই সব কটা জায়গা বাঙালি নামে ভর্তি। বাঙালি যারা শহীদ হয়েছেন, বাঙালি যারা দেশকে মা বলেছেন, তারা শুধু বাংলাকে স্বাধীন করেননি, তারা কিন্তু ভারতকে স্বাধীন করেছেন। তাই এরপর যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি বাঙালি হিসেবে কতটা ভারতীয়, তাদেরকে বলবে এখানটা ঘুরে যেতে। আর যখন তোমার মনে হবে ভারত কতটা আমার, তখনও এখানে ঘুরে যেও। তোমার পূর্বপুরুষরা তোমাকে বুঝিয়ে দেবে তুমি শুধু বাংলাকে ভালোবেসো না, ভারতকে ভালোবাসো। ভারতবাসী হয়ে, বাঙালি হয়ে বেঁচে থেকো। এই সিঁড়ি দিয়ে সেলুলার জেলের ছাদে ওঠা যায়। এই ছাদ থেকে রস আইল্যান্ড দেখতে পাওয়া যায়, সেখানেই যাব এখন। সেলুলার জেলের ছাদ, সেলুলার জেলের ছাদ থেকে সামনে ওইখানে ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওটাই হলো রস আইল্যান্ড। যখন এই সেলুলার জেল বানানো হয়েছিল তখন এখানে ছিল 7টা উইং, তার মধ্যে 4টে ভেঙে গেছে, এখন আছে আর মাত্র 3টে। সেই 3টে হলো দেখো এই একটা, আর তারপরে এই একটা, এবং ফাইনালি এইটা আর একটা
অর্থাৎ থার্ড উইং। সেলুলার জেল থেকে বেরোবার আগে চোখে পড়ল এই স্বতন্ত্র জোট, যা 24 ঘন্টা এইভাবেই জ্বলছে বীর বিপ্লবীদের আত্মত্যাগের সম্মানের উদ্দেশ্যে। আমরা এখন সেলুলার জেল দেখে বেরোচ্ছি। চাইলে এরপরে এখানে কার্বিন কোভ বিচ বলে একটা জায়গাতেও যাওয়া যায়, বেশ ভালো, সেখানে টুকটাক কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও করা যায়। বাট আমি আগে গেছি তাই জানি জায়গাটা কিন্তু খুব স্পেশাল কিছু নয়। তোমরা চাইলে কার্বিন কোভ বাদ দিতে পারো। কার্বিন কোভ না গেলে তোমাদের জীবনে কিন্তু খুব বেশি কিছু মিস হয়ে যাবে না, তাই আমরা কার্বিন কোভ যাচ্ছি না। তোমরা চাইলে তোমরা যেতে পারো। রাত 1:45 আমরা বেরিয়েছি, এখন সবাই টায়ার্ড, তো আমরা যাচ্ছি লাঞ্চ করতে বাঙালি হোটেল। এখানেই এখন খেতে এসেছি। এখন বাজছে 2:10। জানি দেখতে ভীষণ বিধ্বস্ত লাগছে, তা আদি বাঙালি হোটেলে আমরা একটা দারুণ থালি পেয়েছি। সেটা হচ্ছে ভাত, মুসুর ডাল, একটা সবজি, আর এখানে বোধহয় লাউয়ের তরকারি। তার সাথে যেটা আছে দেখার মতো, এই যে ভেটকি, কারণ আমরা নিয়েছি ভেটকি থালি, যেটার দাম পড়েছে 250 টাকা। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে রুই থালি পাওয়া যায়, রুই থালির দাম 280 টাকা। অন্যান্য এসে ভেটকি সস্তা, রুই নয়, তাহলে এখানে এলে ভেটকি খাওয়া চাই। আদি বাঙালি হোটেলে খাওয়া হয়ে গেছে, এবার হোটেলে ফেরার পালা। খাবার মোটামুটি লাগলো। ভেটকি মাছ নিলাম বটে, বাট এখানে সামুদ্রিক ভেটকি বলে কিনা জানি না, ভেটকি মাছের মতো টেস্ট হলো না। খুব যে ভালো লেগেছে রেকমেন্ড যে করতে পারবো বললাম না, ঠিকঠাক। তবে এখন আপাতত হোটেলে ফিরে রেস্ট নেবো। অবশেষে আমরা পৌঁছেছি আমাদের হোটেলে। হোটেলের নাম NH রিজেন্সি। জায়গাটা কেমন একবার দেখে নাও। এই যে একটা আবেরদিন বাজারের একদম কাছেই এই হোটেল। এবার এই হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দিই। একদমই বাজেট হোটেল, ছোট ছিমছাম কিন্তু পরিষ্কার, সেটা তোমরা রুমটা দেখেই বুঝতে পারছো। এই হচ্ছে রুমের সেট আপ, যেখানে দেখো একটা সাইড টেবিল আছে, যেখানে আমাদের সব ব্যাগ আছে, ওখানে একখানা আয়না, দুটো এখানে কি বলবো বেড সাইড টেবিল, এরা টাওয়েল দিয়েছে, এবং সবথেকে বড় কথা 1400 টাকার রুম হওয়া সত্ত্বেও এখানে এসি আছে, একটা ওয়ার্ড্রোব, এখানে একটা টিভি অবধি দেওয়া আছে। আর এই হচ্ছে এখানে একখানা বাথরুম, যেটা ওয়েস্টার্ন স্টাইলে বানানো, গিজারের ব্যবস্থাও আছে এখানে। তো দেখো এইটা একটা বাজেট রুম। আমরা এই নভেম্বরের মতো পিক সিজনে এসেও পোর্ট ব্লেয়ারে 1400 টাকায় রুম খুঁজে বার করেছি, কারণ এইখানে আমাদের ঘোরাঘুরিটাই মেন, আমরা থাকার উপরে ফোকাস করিনি। সেই জন্য সেই দামের হিসেবে এই হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছে। এবার তোমরা যদি এই হোটেল মানে NH রিজেন্সিকে বুক করতে চাও, তাহলে তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন বাজছে 6:30, আর আমরা সেলুলার জেলেই আবার এসেছি এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো বলে। আমরা দেখবো আজকে 6:50 শো, শুক্রবার, যেটা হয় ইংরাজিতে। শো দেখার ভিড় কিন্তু ভালোই। এই দেখো এত লোকজনের লাইন পড়ে গেছে সেলুলার জেলে এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবে বলে। সেলুলার জেলের এই লাইট অ্যান্ড সাউন্ড শো ইংরাজি এবং হিন্দি এই দুই ভাষাতেই দেখা যায়। টিকিট কিন্তু আগে থেকে বুক করে রাখা ভালো, কারণ পিক সিজনে যথেষ্ট রাশ থাকে। ঠিক 7 দিন আগে টিকিটের উইন্ডো ওপেন হয়। অনলাইনে টিকিটের বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে ইউজ করতে পারো। এখানে টিকিট পার হেড অ্যাডাল্টদের জন্য 300 টাকা করে পড়ে। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরোচ্ছি। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আমরা করা উচিতও নয়। জিনিসটা অনুভব করার মতো জিনিস, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার মতো নয়। আর যদি অবশ্যই দেখতে আসো, আর যদি আসো এটুকু বিষয় বলতে পারি, বি প্রিপেয়ার টু ক্রাই। কী অত্যাচার, কত কষ্ট যে সহ্য করতে হয়েছে তা চিন্তার অতীত, কল্পনার অতীত। আর তারপরে আজকে আমরা স্বাধীন হয়েছি। দিন শেষ করলাম পাঞ্জাবি ধাবাতে ডিনার করে। আমরা খাবারে নিয়েছিলাম রুটি, তাওয়া রুটি, যেটার দাম ছিল 15 টাকা পার পিস, আর মটর পনির, যার পার প্লেটের দাম ছিল 180 টাকা। আমাদের আন্দামানের প্রথম দিনের ঘোরাঘুরি, যাতে আমাদের মূল উদ্দেশ্য ছিল আন্দামানের কালা পানি রিলেটেড যে ইতিহাস আছে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করা, সেটা শেষ হচ্ছে এখানেই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও।
ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমাদের সমস্ত ভিডিও সব থেকে আগে তুমিই দেখতে পাবে। আর এখানে বলে রাখি, গোটা আন্দামান সিরিজটা যদি ফলো করতে চাও সেটা পাবে এইখানে। আর এরকমই একটা সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা আছে ডুয়ার্সের সিরিজ, সেটা পাবে এইখানে। খুব শীঘ্রই আন্দামানের একটা নতুন জায়গায় দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।